বন্ধুগণ নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরপি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি আগের ভিডিওটাই বলেছি যে 4-5টা ভাগে ভাগ করে বিভিন্ন অংশের মানুষের নাগরিকত্ব সমস্যা এবং তার সমাধান, বিভিন্ন অংশের মানুষের নাগরিকত্ব সম্পর্কে যে সমস্ত আইনি প্রভিশন সেটা বিভিন্ন রকম আছে, সেই সব নিয়ে আলাদা আলাদা করে আলাদা আলাদা অংশের মানুষের জন্য কয়েকটা কথা আমি বলবো। আমি এই ভিডিওটায় যারা ভারতবর্ষের ভূমিপুত্র, এই দেশেই বরাবর বসবাস করেন, আমি 1935 সালের ভারত শাসন আইনে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের কথা বলছি না। 1935 সালের ভারতবর্ষ মানে হলো 1935 সালের ভারত শাসন আইনের যে ভারতবর্ষ, সেটা কিন্তু ঐক্যবদ্ধ ভারত। পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এই ভারতবর্ষ, এসবই কিন্তু 1935 সালের ভারত শাসন আইনে ভারতের মধ্যে ছিল। আমি সেই ভারতের কথা বলছি না, আমি বলছি 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরের ভারত, পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে যে ভূখণ্ড, এইখানকার অধিবাসী যারা বরাবর এখানে বসবাস করেন, তাদের নাগরিকত্বের কথা। যারা বরাবর এই ভূখণ্ডে বসবাস করেন, তাদের নাগরিকত্ব সম্পর্কে আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 5 ধারাতে এবং নাগরিকত্ব আইন 1955 এখানে বলা আছে, তাতে বলা আছে যে দেশ ভাগ হওয়ার আগে অন্তত 5 বছর ধরে, তার মানে 1942 সাল থেকে যারা এই ভারতবর্ষে বসবাস করেন এবং এখনো করেন, তারা সবাই ভারতের নাগরিক। আবার বলেছে যে আপনি নিজে, আপনার বাবা মা বা আপনার ঠাকুরদা ঠাকুরমা যদি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন এবং এখনো এই ভারতে আপনি বসবাস করেন, তাহলে আপনি জন্মসূত্রে নাগরিক। এই যে এখানকার যারা মূল অধিবাসী, তাদের ক্ষেত্রে এইটা বলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে ভারতবর্ষের এই মাটিতে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা মূল অধিবাসী, ভূমিপুত্র, তারা এই দেশেরই নাগরিক, এই দেশেরই জন্মসূত্রে নাগরিক, সিটিজেন বাই বার্থ। আপনাদের নাগরিকত্ব নিয়ে কারুরই কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। কিন্তু সমস্যা হলো যে আমার মতো কিছু মানুষ, আমরা কেউ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে এসে পড়েছি, আবার কেউ পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছেন। এইবারে সমস্যা হলো, সমস্যাটা আপনি কিন্তু আসেননি, আপনি এখানকার ভূমিপুত্র, আপনি আসেননি, কিন্তু আমরা এসে পড়ায়
আপনার সমস্যা হয়ে গেছে। আপনার কি সমস্যা হয়েছে? আপনার সমস্যা হয়েছে আপনি যখন বলছেন যে আপনি এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন, তখন সরকার সেটা মানছে না। মানছে না মানে বলছে যে অনেকে তো পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন, আপনি তার কেউ কিনা, এটা বুঝবো কি করে? এই সমস্যা কিন্তু হতো না যদি আমরা, আমার মতো মানুষজন পাকিস্তান থেকে যদি, বাংলাদেশ থেকে যদি না আসতাম, তাহলে আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতো না। কিন্তু আমরা এসে পড়েছি বলে আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে। ফলে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, বিশেষ করে আপনি যদি বাঙালি হন। দেখুন, যিনি মহারাষ্ট্রের মানুষ, মহারাষ্ট্রিয়ান, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা আসবে না যে অফিসার যাবেন, যদি এনআরসি হয় বা জন্মের যদি অন্য কোনো পরিচয়পত্র দেওয়া হয়, সবাইকে দিয়ে দেবে। যারা মারাঠি ভাষাতে কথা বলবে ওই জায়গার মানুষ, তাদের দিতে তো অফিসারের কোনো অসুবিধা নাই, কারণ সে কোনো মহারাষ্ট্রিয়ান পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে আসেনি। এইটা আমরা যতই বলি বাঙালি বলে আমাদের উপর কি বলবো, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, পক্ষপাতিত্ব হচ্ছে, কিন্তু বিষয়টা তা কিন্তু নয়। কারণ এইটা সাধারণভাবে মহারাষ্ট্রের লোক বাইরে থেকে আসেনি, কেরলের লোক বাইরে থেকে আসেনি, তামিল, তাদের সীমাল শ্রীলঙ্কা নিয়ে একটা গোলমাল আছে, কারণ অনেক লোক একসময় শ্রীলঙ্কা থেকে এই তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কায় গেছিলেন। তারপর কিন্তু সমস্যাটা অত প্রকট নয়, অন্যরকম সমস্যা আছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। ছত্তিশগড়ের লোক, মধ্যপ্রদেশের লোক, হিন্দিভাষী লোক, এইসব নিয়ে অত সমস্যা কিন্তু নাই। কিন্তু পাঞ্জাবিদের নিয়ে হবে, বাঙালিদের নিয়ে বেশি হবে। এখন ভূমিপুত্র বাঙালি, আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, তাদের অফিসাররা হয়তো এই কারণে অতটা এইটা নিয়ে খোঁজাখুঁজি করবে না, কাগজপত্র অতটা খুঁটিয়ে পরীক্ষা করবে না। কিন্তু বাঙালি হলে করবে বা করতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাকে তো প্রমাণ করতে হবে যে আমার মতো যারা পূর্ব বাংলা থেকে এসেছি, আপনি আসেননি, এইটি আপনাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করবার জন্য আইনে যেটা বলছে যে বার্থ সার্টিফিকেট লাগবে, মানে এইটা হচ্ছে সব থেকে প্রামাণ্য নথি, এইটা সব থেকে প্রামাণ্য নথি। এটা দিতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে যারা একটু পুরনো লোক, বয়স 30 বছরের বেশি, 35 বছরের বেশি, 40 বছরের বেশি, এইরকম খুব কম লোকের বার্থ সার্টিফিকেট আছে, আইনসঙ্গত বার্থ সার্টিফিকেট আছে বয়স্ক লোকের খুব কম। তারা কি করে প্রমাণ করবেন? তাদের নথির সাথে পরবর্তী প্রজন্মের বার্থ সার্টিফিকেটেরও একটা যোগাযোগ আছে। সেটা আমরা আগেও বলেছি, 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করলে বার্থ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সেই বার্থ সার্টিফিকেট খুব কম লোকের আছে। আর 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের অধিকাংশের হয়তো বার্থ সার্টিফিকেট আছে বা অনেকের বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু সেইটাতে কাজ মিটবে না। কারণ তার সাথে তার মা অথবা বাবা একজনের জন্মের, একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। জটিল হয়ে গেছে।
আর 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের বার্থ সার্টিফিকেটের সাথে মা এবং বাবা দুইজনেরই বার্থ সার্টিফিকেট লাগবে, বা একজন এই বার্থ সার্টিফিকেট নয়, নাগরিকত্বের সার্টিফিকেট বা প্রমাণপত্র লাগবে। দুজনের না হলেও একজনেরটা হলে হবে, আর একজন যে অনুপ্রবেশকারী নন এটা প্রমাণ করতে হবে। আমার তো জটিলতায় যাচ্ছে না। তাহলে দেখুন যে এখানকার ভূমিপুত্র যারা, তাদেরও কিন্তু এই নাগরিকত্ব আইনের সমস্যা হয়ে গেছে। তাহলে 87 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন, 1950 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কি করে প্রমাণ করবেন যে তিনি জন্মসূত্রে নাগরিক? এইটা অনেকেই আমরা সঠিকভাবে জানি না। গভর্নমেন্ট কিছু বিকল্প কাগজপত্র গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, যে বার্থ সার্টিফিকেট না থাকলে তার বদলে কিছু অন্য কাগজপত্র তারা মেনে নেবেন, এবং তারও এরকম 8-10টা ডকুমেন্টের একটা তালিকা আছে। প্যান কার্ড হলে হবে, ভোটার কার্ড হলে হবে, স্কুল লিভিং সার্টিফিকেট হলে হবে, লাইসেন্স হলে হবে, এরকম পোস্ট অফিসে কোনো কাগজপত্র থাকলে হবে, কোনো ডিপোজিট থাকলে হবে, শেয়ার যদি তার আগে কেনা থেকে থাকে হবে। এরকম অনেকগুলো নথির কথা বলেছেন, যেসব নথির একটা না একটা নিশ্চিতভাবে এখানকার যারা ভূমিপুত্র তারা জোগাড় করতে পারবেন। তাহলে তাদের খুব সমস্যা থাকছে না, তাদের খুব সমস্যা হওয়ার কথা নয়। এবং তার সঙ্গে ওই যে জমির দলিল, যাদের পুরনো জমির দলিল আছে তারা সেটা দেবেন। এখন অবধি এইটা আছে, কিন্তু এই নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা যেহেতু তৈরি হয়ে গেছে, আমি আপনাদের সবাইকে বলবো যে এই অল্টারনেটিভ কাগজ কি কি সরকার গ্রহণ করবে সেই তালিকাটা, হুবহু সেই তালিকাটা জেনে নিয়ে আপনি একটা, দুটো, তিনটে, মিনিমাম একটা, অন্তত পক্ষে একটা, আর অন্যান্য কাগজগুলো একটু গুছিয়ে রাখুন। কারণ এখন থেকে 50 বছর আগে যে কাগজ আপনি দেখাতে পারতেন এখন পারবেন না, এখন থেকে 30 বছর আগে যে কাগজ দেখাতে পারতেন এখন পারবেন না, কারণ কাগজ নষ্ট হয়ে গেছে, সংরক্ষণ করেননি, যত্ন করে রাখেননি। ফলে এখন এই যে বিকল্প কাগজপত্রের কথা বলছে, এইটা আপনারা জোগাড় করুন। দেখুন 1989 সালে 26শে জানুয়ারি সরকার একটা গেজেট নোটিফিকেশন করেছিল, করে বলেছিল যে এই 89 সালের পর থেকে জন্মসূত্রে নাগরিকত্বের জন্য শুধুমাত্র জন্মের সার্টিফিকেট ছাড়া অন্য কোনো বিকল্প কাগজ মানা হবে না। এই নির্দেশ জারি করেছিল কবে? 1989 সালের 26শে জানুয়ারি এই নির্দেশ জারি করেছিল। দেখুন অনেক দিন আগে, যেটা আপনারা ঠিক জানেন না, কিন্তু এইটা আবার 2016 সালে এসে যখন দেখলো এটা ঠিক মতো প্রচার হয়নি, মানুষ তবু এগুলো সংরক্ষণ করেনি, ফলে ওইটাকে অগ্রাহ্য করা হয়। কত সালে অগ্রাহ্য করা হয়? 2016 সালে এসে বলা হয় ঠিক আছে। 89 সালে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল বার্থ সার্টিফিকেট ছাড়া মারা হবে না, কিন্তু যা দেখা যাচ্ছে বেশিরভাগ লোকেরই তো নেই। সেই জন্য 2016 সালে বললো বিকল্প এইসব কাগজপত্র যেগুলো আমি বললাম এগুলো ভূমিপুত্ররা সাবমিট করলে মানা হবে। এই অবস্থা চলছিল।
পাসপোর্ট করার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটা চলছিল। কিন্তু এইটা আবার পাল্টে গেল, আবার কিন্তু এটা পাল্টে গেছে। কবে পাল্টালো? সেইটা পাল্টে গেছে, আর একটা নতুন আইন তৈরি হয়েছে 2023 সালে, এই 2 বছর আগে বা 1.5 বছর, 2 বছর আগে। সেই আইনের নাম হচ্ছে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023, 23 সাল এইটা হয়েছে। এবং এইখানে বলছে যে এবার একমাত্র বার্থ সার্টিফিকেটই জন্মের পরিচয়পত্র হিসেবে মানা হবে। এরপরে যারা জন্মগ্রহণ করেছেন, এই 23 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু আর কোনো ওই বিকল্প কাগজপত্র, প্রাইমারি সার্টিফিকেট, এটা ওটা কিছুই মানা হবে না। এইটা কিন্তু সবাইকে জেনে নিতে হবে, কারণ এইটা এই উদ্বাস্তুরা অনেকটা সতর্ক হয়ে গেছে এই ধাক্কা খেয়ে খেয়ে। তারা হয়তো এরপরে আর এত বড় ভুল করবে না, কিন্তু ভারতবর্ষের যারা ভূমিপুত্র তারা এটা নিয়ে এতদিন মাথা ঘামাননি, কারণ আমার মনে হয় এখনো তারা এটা ভাবছেন না। সেই জন্য তাদের বলছি যে 2023 সালের পরে যে শিশু জন্মগ্রহণ করেছেন তার প্রপার বার্থ সার্টিফিকেট ওই মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া বা সেই রাজ্যে, বিভিন্ন রাজ্যে বার্থ সার্টিফিকেট দেওয়ার কর্তৃপক্ষ হয়তো কিছু ক্ষেত্রে আলাদা আছে, সেই উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই জোগাড় করুন। কারণ 23 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু অন্য কোনো কাগজ দিয়ে তারা জন্মসূত্রে নাগরিক এটা প্রমাণ করতে পারবেন না। আর আসলে যারা এই দেশে জন্মেছেন তাদের তো আর অন্যভাবে প্রমাণ করার কোনো পথ নেই, তাহলে সেটাও আবার মিথ্যে হয়ে যাবে। ফলে যারা জন্মেছেন তাদের বার্থ সার্টিফিকেটই দরকার, এবং সেটা তারা কালেক্ট করে নিন। এইটা আর একটুও আপনারা এদিক ওদিক করবেন না। এইটা নতুন নোটিফিকেশন হয়েছে। আগে পাসপোর্ট করার ক্ষেত্রেও বিকল্প নথি গ্রহণ করতে, ওই স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো আর 2023 সালের পরে যারা জন্ম করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। এখন এই যে অল্টারনেটিভ ডকুমেন্ট আমরা যেটা বলছি, এইটা কিন্তু আমি যতটুকু বুঝেছি এই অল্টারনেটিভ ডকুমেন্ট গুলো, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, এই জায়গাতে আপনার যে ডেট অফ বার্থ লেখা আছে, ডেট অফ বার্থের জন্য কোনো সমস্যা নেই, ওইটা মানবে। কিন্তু প্লেস অফ বার্থ তো ওই স্কুল লিভিং সার্টিফিকেটে থাকে না। স্কুল লিভিং সার্টিফিকেটে প্লেস অফ বার্থ থাকে না, ওইটা থাকে বার্থ সার্টিফিকেটে। তো সেক্ষেত্রে কি হবে? অফিসার তো সবাই সমান হবে না, সেই ক্ষেত্রে হয়তো আরো কিছু ডকুমেন্টের সঙ্গে প্রয়োজন পড়তে পারে, ওই যে জমির দলিল বা অন্যান্য বিভিন্ন জিনিস প্রয়োজন হতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষ যার জন্ম যেখানে, তার জন্ম যে সেখানে হয়েছে এইটা প্রমাণ করার জন্য কিছু অথেন্টিক কাগজপত্র আপনারা জোগাড় করে রাখুন। এইটা না হলে কিন্তু আগামী দিনে বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। তাহলে এখানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আর কি কি সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে যারা স্কুলে যাননি। আদিবাসীদের মধ্যে অনেক লোক এরকম আছেন যাদের জমি নেই, আজও নেই, বা অনেক পুরনো আমল থেকে নেই। মানে যেহেতু 50 সালের একটা প্রশ্ন আসছে, তো অনেক আগের ডকুমেন্ট নেই। এই সমস্ত মানুষের কিছু সমস্যা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে একই রকম ভাবে কিছু বিকল্প কাগজপত্র আপনারা তৈরি করে রাখুন, কারণ এই কাগজপত্রগুলো
এতদিন প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়বে। ফলে এই দেশের ভূমিপুত্র যারা, তারাও এই ব্যাপারে সাবধান হন এবং এই সমস্ত কাগজপত্র তৈরি করুন। বিশেষ করে যারা এলাকার বাইরে বিভিন্ন প্রদেশে কাজ করেন, স্থায়ীভাবে এখন বসবাস করেন, এরকম নানান রকমের ব্যাপার আছে। আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য স্টেটে কিছু সমস্যা বাঙালিদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। ফলে একটু সময় নষ্ট করে, ধরুন আছেন আপনি এখন পাঞ্জাবে, ভাবছেন আবার বাড়ি যাবো, এসব কাগজপত্র জোগাড় করব, আপনারা বাড়িতে এসে আপনাদের এই সমস্ত কাগজপত্র একটু জোগাড় করুন এবং এই সাথে একটা স্থায়ী বসবাসের একটা সার্টিফিকেট, এটা আপনারা জোগাড় করে রাখুন। মানে যাদের ওইভাবে অন্য কাগজপত্রগুলো ঠিক নেই, সবটা নেই, আর থাকলেও স্থায়ী বসবাসের একটা কাগজপত্র জোগাড় করে রাখুন। এই স্থায়ী বসবাসের কাগজপত্র কিন্তু আমরা অনেক সময় পঞ্চায়েতের সার্টিফিকেট নিই, আমি ঠিক জানি না, আমি যতদূর জানি সেটা হচ্ছে যে সরকার যেটা মানবে, বা অন্য প্রদেশে যদি আপনি যান সেখানকার সরকার যেটা মানবে, সেটা হচ্ছে কমপক্ষে বিডিও, এসডিও, ম্যাজিস্ট্রেট, এরকম কোন অফিসার, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আপনার স্থায়ী বসবাসের সার্টিফিকেট একটা নিয়ে রাখুন। সেটা নিতে গেলে আপনার প্রথমে হয়তো গ্রামের মেম্বার সার্টিফিকেট দেবে, তারপরে হয়তো পঞ্চায়েত প্রধান দেবে, মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর দেবে, চেয়ারম্যান দেবে, এরকম ভাবেই যেটা হবে, যেটা নিয়ম আছে, যে স্টেটে বা যে অঞ্চলে যে নিয়ম আছে সেইটে খোঁজ খবর নিয়ে, অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে একটা স্থায়ী বসবাসের কাগজপত্র আপনারা এখানকার ভূমিপুত্র যারা, তারা এটা তৈরি করে রাখুন। এইটা আপনাদের প্রয়োজন পড়বে। আপনাদের জন্য এই কথাটাই আমার আজকে বলার ছিল। বিশেষ করে এই যে নতুন যে আইনটা হয়েছে 2023 সাল থেকে, এইটা সম্পর্কে আপনারা সাবধান হয়ে যান এবং এখন থেকে অন্তত আপনারা ভুল করবেন না। অবশ্যই বার্থ সার্টিফিকেটটা জোগাড় করে রাখবেন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।